খুবই স্পর্শকাতর একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে, এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ? কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনা কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে? বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে জরুরি বৈঠক করেছেন। আধা ঘন্টারও বেশি এই বৈঠক তিনি করেছেন। হঠাৎ করে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন কেন? চূড়ান্ত বিচারে ডক্টর ইউনূস যদি সেনাপ্রধানকে সরিয়ে দিতে যান বা চান, তাহলে একটা চূড়ান্ত ঘটনা ঘটে যেতে পারে। সেনাপ্রধান ডেফিনেটলি থাকবেন, ডক্টর ইউনূস বরঞ্চ উৎখাত হবেন যে কোনো সময়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব তিনি তার নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য এই পদত্যাগের নাটক সাজিয়েছিলেন এবং এই নাটক ও ব্যর্থতার রূপনার পরিপ্রেক্ষিতে তিনি এখন ব্যাপকভাবে বিপাকে পড়ে গেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। থাকছেন, সেনাপ্রধান যাচ্ছেন। সেনাপ্রধান এই সরকারের এক ভিন্ন রকম অ্যালার্জির কারণ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকলে এই সরকার অনেক কিছু সঠিকভাবে তাদের যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না। সেই জায়গায় ডক্টর ইউনূস যদি থেকে যায়, তাহলে সেনাপ্রধান কি থাকছে? সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দেশি বিদেশি ষড়যন্ত্র, দেশি বিদেশি বলতে বাংলাদেশি বিদেশে বসবাসকারী ষড়যন্ত্র কিন্তু জারি আছে। এই সরকারটা শুধু সরকার চালায় না, তো বিদেশ থেকে চালানো হয়। এই যে দেখুন, পররাষ্ট্র সচিব একজন মোহাম্মদ জসিমউদ্দিন, আমি বলবো না যে জসিমউদ্দিন বিরাট কিছু করেছেন, বিরাট কোনো কিছু আমি জানি না তিনি বিরাট কোনো কর্ম করেছেন কিনা, কিন্তু তাকে সেই পদ থেকে সরে যেতে হলো। আমরা প্রথম একটি ভিডিওতে দেখেছিলাম বিদেশ থেকে বসে পিনাকি ভট্টাচার্য জসিমউদ্দিনকে নিয়ে নানা রকম বিশুদ্ধার গাইছিলেন, হয়তো পছন্দের কাউকে ওই জায়গায় বসাবার জন্য। আজকে বাস্তবায়ন হচ্ছে যে জসিমউদ্দিনকে সরে যেতে হচ্ছে। পিনাকিরা কিন্তু সেনাপ্রধানকে সরিয়ে দেবার যে মুভমেন্ট বা আন্দোলন বলি, যে কর্মকাণ্ড বলি, সেটির মধ্যে এখনো পর্যন্ত অবস্থান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকুক সেটি চান না। তিনি যদি থাকেন, তার যে উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। সেই জায়গায় সেনাপ্রধানকে সরাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো ভিত্তিটা শক্ত হতে হবে, তাহলে না সরাতে পারবেন। রাষ্ট্রপ্রধান যদি চান বা সরকার প্রধান যদি চান, রাষ্ট্রপ্রধানকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তিটা কি শক্ত হয়েছে এই কয়েকদিনের নাটকে? মোটেই নয়। আমি গত দুদিন ধরে গতকালকের ভিডিওতেও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তি সুদৃঢ় হয়নি, বরঞ্চ সংকট আরো বেড়ে গেছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আর জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি চূড়ান্ত বিচারে সরাতেই চান, বিশেষ করে যেটি জানা যায় যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রেসক্রিপশনটা আরো জোরালো। পিনাকি খলিল সাহেবের প্রশংসায় পঞ্চমুখ পিনাকের নামটা বারবার আসছে, নোংরা নিকৃষ্ট মানুষের নামটা বারবার আসছে, জন্য দুঃখিত, কিন্তু সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে যার দরুন নামটা আসছে। পিনাকি খলিলপন্থীরা সেনাপ্রধানকে সরিয়ে দিতে চায়, কিন্তু সত্যিকার অর্থে ডক্টর ইউনূসের ভিত্তি কিন্তু নড়বড়ে। ডক্টর ইউনূসের ভিত্তি যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে, কিন্তু সেনাপ্রধানের ভিত্তি কিন্তু অত্যন্ত স্ট্রং। পুরো বাহিনীর তার প্রতি একটা ভিন্ন রকম আস্থা আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে সেনাপ্রধানের প্রতি ভিন্ন আস্থা, মাঝখানে কিছু অনৈক্যের কথা শোনা গেলেও এই মুহূর্তে সেনাপ্রধানের প্রতি কিন্তু পুরো বাহিনী একটা অন্যরকম ঐক্য আছে। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কুটচাল বিভিন্ন সময় চালছেন, আমরা বিভিন্ন খবর পাই। আবারও যদি যে ডক্টর ইউনূস এই পদত্যাগ নাটকের মাধ্যমে থেকে গেলেন এটি বলা সময় এখনো আসেনি, কারণ অনেক বিষয় তিনি পরিষ্কার করেননি বা পরিষ্কার করছেন না বা পরিষ্কার করবেন না। তাদের দুর্বিসন্ধি পরিকল্পনা আছে, যার কারণে পরিষ্কার করবেন না। সেই জায়গায় ডক্টর ইউনূসের মসনদ কিন্তু নড়বড়ে। এই নড়বড়ে মসনদ থেকে সেনাপ্রধানের মতো প্রবল প্রতাপশালী পুরো বাহিনী যার পেছনে, যার ঐক্য, তাকে সরিয়ে দেওয়া অসম্ভব। চূড়ান্ত বিচারে ডক্টর ইউনূস যদি সেনাপ্রধানকে সরিয়ে দিতে যান বা চান, তাহলে একটা চূড়ান্ত ঘটনা ঘটে যেতে পারে। প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন। হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ? এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যখন
বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোনো একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন? প্রথম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতিদের কারো সাক্ষাৎ সচরাচর দেখা যায় না। এক্ষেত্রে কোনো বাধাও নেই, তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা। প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে, রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় ইনফর্ম করেন বা পরামর্শ নেন, যেহেতু রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনার কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে, অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা অনাকাঙ্ক্ষিত কিছু। আমরা সবাই জানি যে গত 2-3 দিন আগে সেনাবাহিনী বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে 5 আগস্টের পর কারা সেনা হেফাজতে ছিলেন, কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে 626 জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল, এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা কেন প্রকাশ করা হয়নি। সেই তালিকাটি যখন প্রকাশ করা হয় তখন দেখা গেল ওই 626 জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে। আর কে ছিলেন? সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য, 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ, তার অন্যতম সদস্য বিচারপতি এনায়েতুর রহিমও সেখানে আশ্রয় ছিলেন। সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার, তার কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই, তত্ত্বাবধায়ক সরকার উঠে গেছে। সেই জায়গা থেকে সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্সে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নিয়ে আসা হয়। এই রেফারেন্স কে দিয়েছিলেন? রাষ্ট্রপতি চেয়েছিলেন রেফারেন্স 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল। এখন এটিকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হচ্ছিল, সময়ের প্রয়োজনে বৈধতা বাইরে করতেই হবে, উপায় তো নেই, দেশটা চালাতে হবে, বেশ ভালো কথা। কিন্তু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিংবা বিচারপতি এনায়েতুর রহিম সাহেবরা তো সেনা আশ্রয় ছিলেন, তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো? সেই প্রশ্নটি এখন খুব গুরুত্বের সঙ্গে উঠেছে। আরও একটি যে প্রশ্ন উঠতে পারে যে তারা যখন সেনা হেফাজতে ছিলেন তাহলে কি তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল এরকম একটি রেফারেন্স দেওয়ার জন্য? আবার সংবিধানের 94-4 অনুচ্ছেদ বলছে সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের বিচারিক কার্যক্রমে স্বাধীন, তবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ এবং তার আগে সেনাবাহিনী আশ্রয় থাকার তথ্য বিচার বিভাগের উপর বহিরাগত চাপের সম্ভাবনা, এমন অনেকে বলছে। যেহেতু তারা স্বাধীন, তো তাহলে তো তাদের উপরে বিশেষ কোনো পক্ষের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল। যদি চাপ প্রয়োগ করা হয়ে থাকে আর যেহেতু বিচারপতিরা স্বাধীন, তাহলে সেটা তো সাংঘর্ষিক। এই বিষয়টি নিয়ে এখন খুবই গুরুতর প্রশ্ন উঠেছে। আমরা মনে করতে পারি মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, তিনি মোটামুটি আরও 5-6 মাস আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাইজ করেছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে তার যে কথোপকথন হয়েছে এর মধ্যে, সাক্ষাতের মধ্য দিয়ে, সেখানে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী, মানে তিনি যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, তার কোনো লিখিত ডকুমেন্ট তার কাছে নেই। মতিউর রহমান চৌধুরী সচিবালয়ে নানান দপ্তরে ঘোরাফেরা করেছিলেন, কোথাও সেই ডকুমেন্ট খুঁজে পাননি। এবং সেনাবাহিনীর কারোর কাছে আছে কিনা, সেনা প্রধানের কাছে আছে কিনা তার পদত্যাগপত্রটি, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি বা কেউ কিছু বলেনি। এবং এটা নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে বলছেন যে কেন এই প্রশ্নটি তুলতে হবে। প্রশ্ন অবশ্যই তুলতে হবে, বর্তমান সময়ের জন্য হোক ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে না। সেই জায়গা থেকে মতিউর রহমান চৌধুরীকে অনেকে কাঠগড়ায় দাঁড় করার চেষ্টা করা